আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব খান। নক্ষত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ফটোগ্রাফি খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ফটোগ্রাফি এখন সব জায়গাতেই, ফেসবুক, প্রোফাইল, সিভি, সব জায়গাতেই ফটোগ্রাফি। আর ফটোগ্রাফি নিয়ে আমরা যখনই কথাবার্তা বলি, ফটোগ্রাফারের কথাটা চলে আসে, তাই নয় কি? ফটোগ্রাফারের যে ব্যাপারটা ফ্যাশন জগতে এবং আমাদের দৈনন্দিন জীবনেও ফটোগ্রাফার খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। আজকে এই ফটোগ্রাফি নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমাদের সাথে মাল্টি ট্যালেন্টেড একজন ফটোগ্রাফার রয়েছেন। নক্ষত্র হিসেবে আমাদের এই নক্ষত্র পরিবারে আজকে এসেছেন অতিথি হয়ে। চলুন পরিচয় করিয়ে দিই। হোসেন মনির। হাই ভাই, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের দোয়ায়, সবার দোয়ায়, আল্লাহর দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। বাট ইউ লুকস ভেরি গুড। ওহ, থ্যাংক ইউ সো মাচ। এবং অ্যাজ ইউজুয়াল তুমি সবসময়, আমি একটা ব্যাপার দেখেছি যে তুমি খুব সোভার, খুব সফিস্টিকেটেড, এভাবে আর কি তুমি নিজেকে এত সুন্দর করে প্রেজেন্ট করো। আমি অনেক কিছু তোমার কাছ থেকে শেখার ট্রাই করি অ্যাকচুয়ালি। যে অফকোর্স শুধু ফটোগ্রাফি ব্যাপারটা না, তুমি কিন্তু ফ্যাশন ব্যাপারটাও সবসময় তুমি মাথায় রাখো। সো এই ব্যাপারটা যদি আমি ধরি, তাহলে আমি তোমাকে তাহলে কি বলবো, তুমি ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে কাজ করতে বেশি পছন্দ করো, নাকি তুমি মানুষটাই এরকম আসলে খুব পরিপাটি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি তো মূলত আমার প্রফেশন। আমার পেশাই হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি। আমি ফ্যাশন ফটোগ্রাফি করছি। আমার ছোট একটা হাউস আছে, তার নাম হচ্ছে লাইটবক্স স্টুডিও এন্ড ইভেন্টস। আর ফ্যাশনের ব্যাপারটা যেটা হয়েছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু ফ্যাশন সচেতন হওয়া উচিত। আর এখনকার দিনে সবাই মূলত ফ্যাশনের দিকটাতে খুব বেশি ফোকাস করে। যারা ডিজাইনার আছে তারা সুন্দর সুন্দর ডিজাইন আনতেছে, আমরা যারা সাধারণ মানুষ আছে তারা ফ্যাশন সচেতন। আমরা যারা তোমাদের যারা সাধারণ মানুষ তারা অসাধারণ করছে, অসাধারণ করার চেষ্টা করছে, আমাদেরকে অসাধারণ করছে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মনে করি প্রত্যেকটা কর্মক্ষেত্রেই মানুষের পোশাক একটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার। যেমন তোমার পোশাকের উপর নির্ভর করছে যে তোমার আচরণবিধি এবং তোমার অপোজিট যে পার্সনটা থাকছে তার বিহেভিয়ারটা। এখন মানুষের আউটলুকটা কিন্তু অনেক ম্যাটার করে মূলত। আর যেহেতু এখন ফেসবুকের একটা যুগে আমরা থাকি, কখন সেলফি নিচ্ছি, কখন ছবি তুলছি, কখন ফেসবুকে দিয়ে দিচ্ছি, সেটা আসলে কোনো ঠিক তো এটার জন্য সবসময় কি রেডি হয়ে থাকাটা একটা ইয়ে থাকে যে একটু সোবার ভাবে থাকি। আর মূলত ছোটবেলা থেকে যে একটু সোবার ভাবে চলাফেরা করাটা। আচ্ছা মনের যেটা হচ্ছে যে ফটোগ্রাফি যে ব্যাপারটা, তুমি আমার সাথে বেশ ভালো কতগুলো কাজ করেছো এবং আউটপুট খুবই ভালো এসেছে মাশাআল্লাহ। এবং তোমার যেটা হচ্ছে কালার সেন্স তোমার খুবই ভালো, যেটা আমি খুবই 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 তুমি খুব ভালো। আমি এই ব্যাপারটাতে খুব খুঁতখুঁতে থাকি যে কালারটা, আমি পার্সোনালি আমি ভিন্টেজ খুব পছন্দ করি এবং ওই জিনিসটা তুমি পরিপাটিভাবে আমাকে অনেক ফ্লেভার আমাকে দেখিয়েছো যে ভিন্টেজে কতগুলো ফ্লেভার হতে পারে। এটা আমি আমার প্রোডাক্টের যখন ব্র্যান্ড ফটোশ্যুটগুলি করেছিলাম দেন তখন এই জিনিসটা আমি দেখেছি। এছাড়াও আমি দেখেছি তুমি কিন্তু মডার্ন যেই সব ফ্যাশনগুলো আসছে, সেটা প্রোডাক্টের হোক বা কোনো ওয়েডিং ফটোগ্রাফি হোক বা এনি কাইন্ডস অফ ফটোগ্রাফি, তুমি খুব সুন্দর করে ব্যাপারগুলো হ্যান্ডেল করো। কীভাবে? আচ্ছা, মূলত আমার শেখাটার উদ্দেশ্য ছিল হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি। আমি চঞ্চল মোহাম্মদ স্যার, যিনি আমার টিচার, গুরু, সবসময় মেনে আসি। আমার খুবই পছন্দের একজন বড় ভাই এবং ফটোগ্রাফার। সবাই তাকে চিনে, দেশে এবং দেশে বাইরেও অনেকে তাকে চিনে। তো মূলত তার হাত ধরে আমার ফ্যাশন ফটোগ্রাফিতে আসা, তার কাছ থেকেই শেখা। তো এর পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ফটোগ্রাফি কিন্তু এটা মূলত তোমার একটা মেইন কোর, একটা বেসিক লেভেল। তো এইটাকে হচ্ছে তুমি যেভাবে ফ্লেভার অ্যাড করতে চাচ্ছ, ওয়েডিং করতে চাচ্ছ, তুমি ফ্যাশন করতে চাচ্ছ, তুমি প্রোডাক্ট করতে চাচ্ছ বা মডেল ফটোগ্রাফি করতে চাচ্ছ, তো এই ফ্লেভারটাকে যে যত ভালো করে ব্ল্যান্ড করতে পারবে অথবা ফ্লেভারটাকে যত ভালো মতো তুমি অ্যাবজর্ভ করতে পারবে, যে আমি বুঝতে পারছি যে এই সময়টা এই জায়গাটাতে আমার কীভাবে কাজটা করা উচিত হবে। তো আমি মূলত হয় কি, কাজ করার সময় মেইন মোটিভেশনটা থাকে বা মূল উদ্দেশ্য থাকে হচ্ছে ওই কাজটার সাথে আমি মিশে যাই। তখন আমি মনে করি না যে আমি শুধু ফটোগ্রাফি করতে আসছি এবং ছবি তুলে চলে যাব, আমি তো এটা মনে করি না। কাজের সাথে একটা সম্পর্ক, একটা ইমোশন বা একটা আবেগ আমার জড়িত থাকে। তো হয়তো আমার মনের একটা বহিঃপ্রকাশ বলতে পারো যে আমার কাজগুলো আর কি। আচ্ছা আচ্ছা, না খুবই চমৎকার তোমার ফটোগ্রাফির সেন্স। আচ্ছা এনিওয়েজ, আমি একটু পেছনের দিকে চলে যাই। তুমি যখন স্টুডেন্ট ছিলে, তোমার যখন স্টুডেন্ট লাইফ, তো ফটোগ্রাফি কি তখন তোমার কোনো অর্থাৎ চিন্তাধারার মধ্যে ছিল যে তুমি একজন ফটোগ্রাফার হবে? ফটোগ্রাফার হব ঠিক তেমনটা ভেবে উঠতে পারিনি স্টুডেন্ট লাইফে বা ছোটবেলায়, তবে ছবি তোলার শখটা ছোটবেলা থেকে।
তখন বাসায় পয়েন্ট এন্ড শুট ক্যামেরাগুলো ছিল, এরপরে তো মোবাইলের যুগ আসলো। তো তখন থেকে মোটামুটি তোলার একটা আগ্রহ ছিল। তো তখন ছোটবেলায় হয়তো কি ওই ফটোগ্রাফি যে একটা প্রফেশন, এটাকে মাথায় কখন নেওয়া হয়নি। ছবি তোলার দরকার তুলতে হয়, হ্যাঁ মানে ভালো লাগে ছবি তুলতে। ব্যাপারটা এরকম ছিল যে আমার এই একটা গাছ বা একটা ফুল বা একটা বাসা দেখলাম, তো আমি বা কোথাও হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে দেখলে খুব ভালো মনে হলো, আমি এটাকে মেমোরি হিসেবে ক্যাচ করে রাখতাম। তো আমার জন্য ফটোগ্রাফিটা তখন এইরকম ছিল। আচ্ছা। তো আস্তে আস্তে আর কি মূলত এই তখন যখন পয়েন্ট এন্ড শুট ক্যামেরাগুলো ইউজ করতাম, তখন না খুব মন চাইতো যে ডেপথ অফ ফিল্ড, যেটাকে আমরা এখন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি, যে পেছনে একটু ঘোলাটে হয়ে যাওয়া বা ব্লার যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা অপশন। ওই ব্যাপারগুলো না আসতো না, এটা নিয়ে খুব কনফিউশন। আমার সবসময় খুব কিউরিয়াসিটি ছিল যে এইভাবে ঘোলা কিভাবে করা হয়। আচ্ছা, যদি ওটা ধরি তাহলে তোমার ফটোগ্রাফি তোমার শেখা হচ্ছে কবে থেকে, তবে শুরুটা তোমার কবে থেকে? ফটোগ্রাফি তো বলতে আমার জীবনের টিনেজ থেকে আমার সাথে জড়িত আছে। আমি মূলত আমার একটা ফ্রেন্ড ছিল, ও তখন ফটোগ্রাফি করতাম, স্কুলে পড়তাম, ও তখন থেকে মামা স্টুডিওতে কাজ করতো। আর প্রফেশনাল লেভেলে 2012 সাল থেকে মোটামুটি আমার ট্রেনিং কোর্স কমপ্লিট করে আমি ডিপ্লোমা কমপ্লিট করলাম। ডিপ্লোমা কমপ্লিট করার পর বিভিন্ন ওয়ার্কশপ, তারপর কিছু স্যারদের কাছে প্রাইভেট শিখলাম। তো তার মধ্যে আনোয়ার হোসেন স্যার আছেন, আচ্ছা, উনি একজন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী। চঞ্চল মামা স্যার তা আছেন। আচ্ছা, রফিকুল ইসলাম স্যারের কাছেও কিছু একটু শেখা হয়েছে লাইট সম্পর্কে। এরা আমার গুরুজন, এদের হাত ধরে আর কি অনেক চেষ্টা করেছি যে ভালো করে তাদের কাছ থেকে শেখা, এবং হ্যাঁ তাদেরকে অনেক বিরক্ত করেছি। অনেক প্রশ্ন করতাম যে স্যার এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়, এটা কিভাবে করব। কারণ আমি করতাম কি, আমাকে আমার স্যার বলেছিলেন, আমার গুরু চঞ্চল স্যার, যে তুমি ছবি যেহেতু তোলা শিখছো, এর পাশাপাশি তুমি ছবি দেখো, তুমি অনলাইনে যাও, নেটে যাও, বিভিন্ন ওয়েবসাইট আছে, এখানে তুমি ভালো ভালো যে ফটোগ্রাফাররা আছে তাদের ছবিগুলো দেখো, অ্যাবজর্ভ করো যে তাদের টেকনিক্যাল সাইডগুলো কোন দিকে ভালো বা কিভাবে তারা কাজগুলো করছে। তো ওই ছবিগুলো দেখে না বিভিন্ন কিউরিয়াসিটি আসতো। তো হয়তো কি ফটোগ্রাফির কোর্সের মধ্যে যখন আমরা থাকতাম বা ক্লাস করতাম, ওই সময়টাতে না সব প্রশ্নের উত্তর পাওয়া যেত না। তো তখন গিয়ে ক্লাসের পরে স্যারকে খুব বিরক্ত লাগতো, স্যার এটা কিভাবে হয়েছে, ওইটা কিভাবে হয়েছে, মোবাইল দিয়ে দেখাতাম, স্যার এইভাবে এটা কিভাবে করছে, আচ্ছা, এই কারেকশন কিভাবে, এই কালার কিভাবে আনে, এই ধরনের লাইটের কাজ কিভাবে, অনেক কোয়েশ্চেন করছে। আমার টিচারদেরকে আমি অনেক জ্বালাইছি। তো টিচাররা কোনো সময় তোমাকে বকুনি তো ডেফিনেটলি দিয়েছে, হ্যাঁ তুই অনেক জ্বালা, একটু কমন আছে, তবে খুব আদর করে, কারণ আমার শেখার আগ্রহটা তারা এতটা দেখেছে আর আমি এত ডেডিকেশন দিয়েছি যে তারা মানছে, আমাকে ভালোই শিখাইছে। আমি তাদের অনেক চিরকৃতজ্ঞ। তো তোমার এই তুমি যখন প্রফেশনাল লাইনে যখন তুমি ফটোগ্রাফি নিয়ে কাজ করা শুরু করলে, দেন তখন সেটা ফার্স্ট কাজটা কি ছিল যেটা তোমার এখন পর্যন্ত মনে আছে? আমার ফার্স্ট ফটোগ্রাফি ছিল ওয়েডিং এ। ও, তার মানে তুমি খুব ভালো একটা কামাই করেছো তুমি। না, আমার প্রথম ওয়েডিং ফটোগ্রাফি ছিল তখন, এটা হচ্ছিল আমার বড় আপুর এক রিলেটিভ শ্বশুর বাড়ির পক্ষ থেকে, তার একটা ওয়েডিং ছিল। তো আপু তো জানতো, কারণ আমার বড় আপু হচ্ছে আমার খুব বেস্ট একটা ফ্রেন্ড। ওকে, ঠিক আছে। তো বড় আপু আমাকে বলো, তুই তো শিখছিস, ক্যামেরা কিনছিস, তো তুই এখানে একটু ওয়েডিং এর প্রোগ্রাম আছে, একটু করে দে, তোর প্র্যাকটিস হয়ে যাবে, তোকে কিছু রিমিনারেশনও দেওয়া হবে এখান থেকে। আমি বললাম ঠিক আছে আপু, আমি করে দিই। আমি তখন আর জিজ্ঞেস করি নাই, কারণ কি তখন ওইরকম ভাবে ঠিক উপলব্ধি করে উঠতে পারিনি যে কত টাকা নিতে হয় বা কতগুলো ছবি দিতে হয় বা কিভাবে আমি কোরিওগ্রাফ করব। এখন তো ওয়েডিং ফটোগ্রাফি অনেক ডেভেলপড হয়ে গিয়েছে, অনেক ধরনের কোরিওগ্রাফ, অনেক ধরনের এক্সপোজার, স্টাইলিং এর ব্যাপার আছে, তারপর হচ্ছে তোমার এক্সপোজার অনেক ডিফারেন্ট চলে আসছে, লোকের উপর অনেক বেশি কাজ করা হচ্ছে এখন। ঠিক আছে, তো ফুল ফ্রেমের উপরে, তারপর সাবজেক্ট অ্যারাউন্ড দ্য পোর্ট্রেট, অর্থাৎ তোমার মানুষকে চারপাশের জায়গাটা খুব বেশি রেখে উদাহরণ ফ্রেমিং গুলো এখন লেটেস্ট চলে আসছে। এখন তখন এইগুলো কোনো ধারণা ছিল না আমার। আমি চলে গেলাম, আমি কি পোর্ট্রেট করা শুরু করলাম। আচ্ছা, পোর্ট্রেট করতে করতে ওই পুরো ওয়েডিংটা মোটামুটি গ্রুপ আর পোর্ট্রেট দিয়ে আর কিছু ক্লোজ আপ নিয়ে, আমি যেটা ট্রেনিং এ শিখেছিলাম যে 3/4 ক্লোজ আপ, এক্সট্রিম ক্লোজ আপ, এটা তো আমাদের ট্রেনিং এর ছিল। তো ওই ট্রেনিং এর পারপাসে যেগুলো মাথায় ছিল ওগুলোর উপরেই কাজ করে মোটামুটি ওয়েডিংটা শেষ করলাম। তবে অনেক খড়কটো পোহাইতে হয়েছে, ওই ওয়েডিং এ অনেক কষ্ট হয়েছে, জায়গাটা খুবই ছোট ছিল। মানে আমি ক্যামেরা নিয়ে যে মুভ করবো বা আমার ক্রাউড, আর তখন হয়েছে কি লেন্সের কালেকশন খুব বেশি ছিল, লিমিটেড ছিল 18-55 যে কিট লেন্স শেখার সময় যেটা ছিল। তারপর হচ্ছে 70-300 একটা জুম কিনেছিলাম টেলিফটোগ্রাফি করার জন্য। তো ওই লেন্সগুলো নিয়ে না আমি যখন ইভেন্টে গেলাম, তখন আমি দেখলাম যে প্রপার ওই ফ্লেভারটা আমি আনতে পারছি না। তাও শেষ করলাম কোনো মতে, এবং আমাকে 500 টাকা রিমিনারেশন দেওয়া হয়েছিল, আমার লাইফের ফার্স্ট। জাস্ট ভেরি গুড, আলহামদুলিল্লাহ, তাও তুমি পেয়েছো এটা। হ্যাঁ, তবে আমি আমার ব্যাচের প্রথম স্টুডেন্ট যে ব্যাচ থেকে বেরোনোর পরে টাকা ইনকাম করেছে, এবং সবার আগে, সবার দ্রুত। না, ভেরি গুড, ভেরি গুড।
তারপর যে ব্যাপারটা যে তোমার জার্নিটা, তারপরে তুমি বেশ কয়েকটা জায়গায় কিন্তু তুমি এখন প্লে করছো তোমার ফটোগ্রাফি নিয়ে বলো, এছাড়াও ফটোগ্রাফির বাইরেও তুমি এখন কাস্টিং এর ব্যাপারটায় কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছো। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানতে চাচ্ছি যে এখন আর কোন কোন ডিপার্টমেন্টগুলোকে তুমি টাচ করেছো? আচ্ছা, মূলত ফটোগ্রাফির পাশাপাশি আমি ইভেন্ট প্ল্যান করছি। ওকে। এর মধ্যে আমি রিসেন্টলি গত 3 বছর যাবত ইভেন্টের সাথে জড়িত আছি। ফ্যাশন শো, বিভিন্ন ইভেন্টগুলো হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল, তো অলরেডি অর্গানাইজ করেছি। রিসেন্টলি সামনে একটা আমার ইভেন্ট আছে। আচ্ছা মনির, এই যে এত কিছুর পরও আমি তোমাকে বলবো যে তোমার লাইফের এমন কে আছে যার থেকে তুমি সবচেয়ে বেশি ইন্সপায়ার হয়েছো, বা তোমাকে সবসময় সে ভালো অ্যাডভাইস করেছে, বা যার সাথে কথাটা বললে তুমি তখন আরো তোমার কাজ করার আরো শক্তি এবং সাহস তোমার যোগায়, এরকম কে আছে? আমার প্যারেন্টস, আমার বাবা মা, মাশাআল্লাহ, মানে তারাই অ্যাকচুয়ালি আমার রিয়েল ইন্সপায়ারেশন। আমার ফটোগ্রাফির জন্য কিন্তু আমাকে মোটিভেট করেছে আমার বাবা। মাশাআল্লাহ, মানে আমি কিন্তু তার কাছে গিয়ে বলিনি যে বাবা আমি ফটোগ্রাফি শিখবো, আমার তোমাকে বাবা বলেছে? আমাকে বলেছে যে চলো তোমাকে আমি ইনস্টিটিউশনে ভর্তি করে তুমি ফটোগ্রাফি শিখো, আমি চাই তুমি ফটোগ্রাফি শিখো এবং ফটোগ্রাফি করো। বাহ, চমৎকার। ওনার অনেক এফোর্ট আমার লাইফে। আমি এর মধ্যে আমার লাইফে অনেক ধরনের ট্রেনিং করেছি আইটির উপরে। আমি হচ্ছে MCSA, মাইক্রোসফট সার্টিফিকেট সিস্টেম অ্যাডমিন, MCTS, মাইক্রোসফট সার্টিফিকেট টেকনোলজি স্পেশালিস্ট ফর মাইক্রোসফট কর্পোরেশন। তো প্রত্যেকটা ট্রেনিংয়ের পেছনেই আমার বাবার একটা খুব ভালো একটা ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, এবং আমি অবশ্যই এতগুলো ট্রেনিংয়ের এতগুলো খরচ আমি অবশ্যই বহন করতে পারি, উনি করেছে। এবং আমি যখনই কোনো কাজের সমস্যা হয় বা কোনো কাজ সম্পাদন করতে গিয়ে আমি একটু সমস্যা মনে করি যে আমার অ্যাডভাইস দরকার হচ্ছে বা আমার একটু ডিসকাশন দরকার হচ্ছে, আমি রেদার রাতেরবেলা আফটার ডিনার, এটা হচ্ছে আমার সারা জীবনের ফ্যামিলির গেট টুগেদার, মানে ফ্যামিলি সবাই একটু বসি আফটার ডিনার, তখন আমি বাবাকে বলি বা আম্মাকে বলি যে আমার তো এই কাজটা করবো আমি, কিন্তু আমি তো করতে পারছি না, আমার তো মনে হচ্ছে যে আমার দ্বারা হবে না বা আমি কুলে উঠতে পারবো, তখন আব্বা আম্মা খুব সুন্দর মতো ইন্সপায়ার। এটা খুবই একটা মারাত্মক একটা খুব কি বলবো যে সাপোর্ট, যেমন আমার বাবা মা পার্সোনালি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে, এবং আজকে আমি যে এই যে নক্ষত্র যে সেটে বসে আছি, এটা আমার বাবা মার অনেক বড় একটা অবদান। এবং আমার বাবা আমাকে বলেছে তুমি জাস্ট ভালো একটা আইডিয়া নিয়ে তুমি সামনে আগাচ্ছ, জাস্ট ডু ইট, কি হবে না হবে পরে দেখা যাবে, বেস্ট তুমি স্টার্ট করো। এবং এই যুগে আমার বাবা বা আমাদের প্যারেন্টস, সে ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে সে আমাকে ইন্সপায়ার করবে, এটা আমার জন্য আল্লাহর রহমত। এক্স্যাক্টলি, আমার ইভেন্টের ব্যাপারে এরকম হয়। ছোট্ট করে বলি, এটা হচ্ছে অনেক সময় আমার ইভেন্টের ফিনান্স দরকার হয়, কারণ একটা ইভেন্ট যখন তুমি এক্সিকিউট করবে বা একটা প্রপোজাল রেডি করবে, তোমার একটা বেসিক লেভেল একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, সেটা কিন্তু কোনো স্পন্সর তোমাকে দিচ্ছে না। তো তখনই আমি আমার বাবার কাছ থেকে ওই হেল্পটা পাই, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাছাড়া উপায় নেই। আর তারা খুব সুন্দর না উইলিংলি দিয়ে দেয়। আমি কিন্তু বলি আমার বাবাকে, আচ্ছা আমাকে তুমি XYZ একটা অ্যামাউন্ট তো দাও, আমি তোমাকে হ্যাঁ দিচ্ছি কাজটা করে। আর তো দেওয়া হয় না, তারও নেওয়া হয় না। সেই জিনিসটা এটি আসলে হয় যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেটার হলে, যেটা এই ব্যাপারগুলো সামনের দিকে আমার বাবা মা খুব ভালো পায়। যাক, খুবই ভালো, আমার শুনে খুবই ভালো লাগলো। আমরা একসাথেই মানে আমাদের মুভিং এবং লাইফস্টাইল ইভেন সিমিলার। মানে আমি যে ধরনের ফোন ইউজ করি সে ধরনের ফোন ইউজ করে, আমি শখ করে অ্যান্ড্রয়েড টিভি কিনেছি, সেও কিনেছে, মানে অল ওভার দ্য থিং। লাইক আমি ওয়াইফাই ইউজ করছি, সে ওয়াইফাই ইউজ করবে, আমি জেল ইউজ করি, হেয়ার জেল, আমি স্নিকার পরতেছি, আমি শার্ট যেভাবে পরি, মানে হি অলওয়েজ ফলো মি অ্যান্ড সামটাইমস আই ফলো হিম। তো ভালোই লাগে, লাইক উই আর গুড ফ্রেন্ডস। আর খুব একসাথেও বের হনো হয় মাঝে মধ্যে, উইকেন্ডে একসাথে বেরোই ঘুরতে। ভেরি গুড। আচ্ছা মনে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে যদি ইন ফিউচার, আমি সবসময় চাই, তুমি যখন বলেছো যে একটা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশনে মেবি তুমি মনে হয় পার্টিসিপেট করতে যাচ্ছ। ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি করতে যাবো। ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি করতে যাবো। আচ্ছা, ওখান থেকে সামহাউ তোমাকে ওখানে সেটেল হয়ে যাওয়ার একটা অফার আসলো, দেন তখন তুমি কি করবা? না, আমি চিরাচরিতই আমার দেশকে ভালোবেসে আসছি। মানে আমি আমার দেশকে ভালোবাসি, এটার জন্য কোনো বিশেষ রিজন নাই, টু বি অনেস্ট। কারণ আমি এখানে জন্ম হয়েছি, এই মাটির আমার টান আছে। আমার দেশের বাইরে অনেক ফ্রেন্ড আছে, ইভেন আমার ছোটোবেলায় স্কুলে আমরা একসাথে অনেকে পড়াশোনা করেছি, তারা এখন দেশের বাইরে অনেক স্টাবলিশড লোক হয়ে গিয়েছে। তার মধ্যে আমার ফ্রেন্ড আছে, ও অলরেডি LA-তে থাকে, আমেরিকাতে। ও এখানে গুগলে জব করে, পাশাপাশি ও মিডিয়াতে কাজ করছে। UK-তে এক ফ্রেন্ড আছে, ও মিডিয়াতে কাজ করছে, ওইখানে রেডিওতে আছে। তো আমাকে অলরেডি বলা হয়েছে আর কয়েক বছর আগে যে why don't you try here, আমাদের দেশে কেন চলে আসিস না, তুই এখানে কাজ কর, এখানে তো আরো তোর ডলার ইনকাম আছে, ইভেন তোর ইনকামটা আরো ভালো হবে, এখানে ক্রাউডগুলোও খুব অ্যাপ্রিসিয়েট করবে। তো আমি ওদেরকে বললাম যে না, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি, টু বি অনেস্ট। মানে আমার যেটা হয় যে আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা দেশকে দেশের সরকার না, দেশের জনগণ আগে বাড়াতে বিশেষ সহযোগিতা করে। কারণ আমরা
যত মানুষ আছে এই দেশে, 18 কোটি বা 20 কোটি অ্যাপ্রক্সিমেটলি, আমরা সবাই যখন আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য ট্রাই করব, তখনই সরকার উদ্যোগটা নিব, তখন সরকার তো খুব ভালোভাবে একটা ব্যাকআপ পাবেই। অ্যাট দ্য সেম টাইম আমরা ডেভেলপ খুব দ্রুত করবো। রিসেন্টলি আমরা কিন্তু খুব ভালো ডেভেলপ করেছি ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের নাম ফটোগ্রাফি বলেন, ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফিতে, সিনেমা কিন্তু আমাদের এখন খুব ভালো ডেভেলপ হচ্ছে, খুব ভালো ভালো সিনেমা হচ্ছে। ফটোগ্রাফিতে আমরা একসময় খুব পিছিয়ে ছিলাম, এখন কিন্তু মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। এবং আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন হলিউড, আমার এক ফ্রেন্ড আছে, ও কানাডা থাকে, ও কিন্তু হলিউডে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও কিন্তু বাংলাদেশি। ওয়াও। ও ফক্স স্টুডিওতে এক ফ্রেন্ড আছে, সে বাংলাদেশি। ইভেন আমরা যে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি, এটা 4 জন ক্রিয়েটর, তার মধ্যে একজন কিন্তু বাঙালি। ও, আমি এটা জানতাম না অ্যাকচুয়ালি। হ্যাঁ, একজন বাংলাদেশি আছে, ছেলেটা আমেরিকায় থাকে, বাট সে বাংলাদেশি বংশোদ্ভূত। আচ্ছা আচ্ছা, এরকম আছে। আমরা অনেক ভালো কাজ করছি, তবে আমি সবসময় মনে করি আমার দেশটাকে যদি এগিয়ে নিতে পারি আমরা অনেক দূরে এগোতে পারবো। তবে হ্যাঁ, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক প্রবলেম ফেস করতে হয়। সবসময় সাপোর্ট যে পাই তা না, স্পন্সরদের কাছ থেকে বলেন বা ক্লায়েন্টদের কাছ থেকে বলেন, অনেক সময় হাউসের ছেলেদের বা মেয়ে যারা কাজ করছে আমাদের টেকনিক্যাল সাপোর্টে, ওদেরকে বেতন বা ওদের রিমিনারেশন আমাদের নিজের পকেট থেকে আমরা দিয়ে দিই, কারণ সবসময় সাপোর্টটা পাওয়া যায় না। এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, বিজনেস কম্পিটিশন থাকে, এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেক বেশি এখন কম্পিটিশন বেড়ে গিয়েছে। মানে আমাদের পাশাপাশি ইন্ডিয়া বলেন, এখন অন্যান্য কান্ট্রি, আমেরিকা, হলিউড এরা তো আগে থেকেই এগিয়েছিল, ইন্ডিয়া খুব দ্রুত এগিয়ে গিয়েছে। আমাদের অনেক টেকনিক্যাল কাজ কিন্তু ইন্ডিয়া থেকে এডিট করে নিয়ে আসতে হয়, বা ওইখান থেকে কম্পোজ করে নিয়ে আসতে হয়, বা ওইখান থেকে ডিরেক্টর নিয়ে আসতে হচ্ছে, বা ডিওপি নিয়ে আসতে হচ্ছে। তো এই কিছু কিছু জিনিস আছে, বাট ওভারঅল আমরা পারবো ইনশাআল্লাহ। আমি তোমাকে ছোট একটা কোশ্চেন করি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে দেখে, সেটা হচ্ছে যে এখন অনেকেই যে তোমার ফটোগ্রাফি নিয়ে নিউ কমার যারা যারা আসছেন, তারা হয়তো বা ফেসবুকের থ্রুতে বা অন্য কোনো ওয়েতে তারা হয়তো বা জাস্ট স্টার্ট করেছে, বাট তাদের কিছু কিছু ব্যাপার আছে যে তারা খুব অ্যাটিটিউড শো করছে, তারা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবা শুরু করছে। তো এই ব্যাপারটা তুমি কি মনে করো যে এটা কি অ্যাকচুয়াল পজিটিভ অর নেগেটিভ? এটা নিয়ে একটা সেমিনার আমি কথা বলেছিলাম, সেমিনারটা শিল্পকলায় ছিল বেশ আগে। তখন আমি প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে আসছি পেশাগত জগতে আর কি। তো আমি দেখলাম যে এখন আমার স্যার একটা কথা বলতেন, চঞ্চল স্যার, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কাকের তুলনায় ফটোগ্রাফারের পরিমাণ বেশি। সত্যি কথা, মানে ব্যাপারটা খুবই হাস্যকর মনে হলে বাস্তবতা কিন্তু এখন এটা না। অ্যাকচুয়ালি এটা সব যে আমার গেস্ট হিসেবে আরো যারা যারা এসেছেন, ডিজাইনার বলো, বিউটিশিয়ান বলো, সবার একটাই কমপ্লেন যে অমকের থেকে এখন অমক জিনিস বেশি হয়ে গেছে, পরিমাণে বেশি হয়ে গেছে। আচ্ছা, একটু কমার্শিয়াল মানে কমার্স টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে হয় যে সাপ্লাই এন্ড ডিমান্ডের একটা ব্যাপার হয়ে গেছে। আমাদের যত পরিমাণ ফটোগ্রাফারের চাহিদা তার তুলনায় এখন আমাদের ফটোগ্রাফার বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, এইখানে কিন্তু আবার কিছু কিছু টেকনিক্যাল টার্ম থেকে থাকে, অথবা কিছু পেশাগত কথাও থেকে থাকে, যেটা হচ্ছে যে একজন ফটোগ্রাফার যিনি নিজেকে দাবি করছে যে আমি ফটোগ্রাফার বা আমি ফটোগ্রাফার হয়েছি, সেটার জন্য তার তো কিছু প্রসিডিয়ার্স আছে। প্রতিটা জিনিস আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করে গ্র্যাজুয়েট হই, তারপরে ইন্টার্ন করে দেন জব। ফটোগ্রাফির জন্য আপনার ট্রেনিং লাগবে, ট্রেনিং করার পর ওয়ার্কশপ করতে হবে, ইন্টার্ন করতে হবে, দেন ইউ বিকাম আ প্রফেশনাল ফটোগ্রাফার। ইদার আপনি ফ্রিল্যান্স করেন অথবা আপনি নিজের হাউস করেন, ইট ডিপেন্ডস অন ইউ। আপনার ইনভেস্টমেন্ট আছে, আপনি প্রোডাকশন হাউস করলেন বা স্টুডিও করলেন, আপনি বা ফ্রিল্যান্সে কাজ করলেন। বাট আপনি যখন প্রপার ট্রেনিং প্রাপ্ত না, আপনার কোনো সার্টিফিকেশন নেই, আপনার কোনো আইডেন্টিফিকেশন নেই, আপনি মার্কেট থেকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে আপনি ছবিটা তুললে ফেসবুকে আপ দিলেন, লিখে দিলেন XYZ অমুক তমুক ফটোগ্রাফি, আপনি তো ফটোগ্রাফার হয়ে গেলেন না। কারণ যখন বাস্তবে আপনাকে একটা প্রফেশনাল শ্যুটে দেওয়া হবে, ওই একটা প্যারিমিটারের মধ্যে যখন আপনাকে দাঁড় করে আমি বলবো যে আপনি একটা শ্যুট বের করেন, একটা শ্যুট নামান, একটা ফ্যাশন ফটোগ্রাফি করেন, বা আপনি প্রোডাক্ট ফটোগ্রাফি করেন, মডেল ফটোগ্রাফি করেন, আপনি ওই টার্মস অফ ফটোগ্রাফির গিয়ে তো আপনি আটকে যাবেন। রাইট। কারণ তখন আপনি বুঝবেন না যে আমি কোন ধরনের কম্পোজিশনটা প্রোডাক্টের জন্য করব, ফ্যাশনের জন্য করব, মডেলের জন্য করব, ডকুমেন্টারিতে করব, ওয়েডিংয়ের জন্য করব। ওই প্রত্যেকটা ফটোগ্রাফির যে সেগমেন্ট, এগুলো আলাদার পেছনে কিন্তু ক্যামেরা কনফিগারেশন, কম্পোজিশন, লাইট, আপনার হোয়াইট ব্যালেন্স আছে, লোকি হাইকের একটা ব্যাপার রয়ে গেছে, অনেক টেকনিক্যাল টার্ম থাকে। একটা ফটোগ্রাফার যখন তার ছবিটা তুলে, তখন তার অনেক কিছু সেকেন্ডের মধ্যে তার ক্যালকুলেশন করে রেডি করতে হয়। শাটার স্পিড থেকে শুরু করে না, অ্যাপারচার বলেন, আইএসও বলেন, লাইট বলেন, লাইটের কন্ট্রাস্ট, প্রত্যেকটা জিনিস তার খুব ভালোভাবে অ্যাকুরেট করে সে একটা ছবি বের করে। এইরকম একটা ক্যামেরা দিয়ে আমরা হাজারো ছবি এক্সপেক্ট করি, কিন্তু একজন অ্যামেচার বা যে নন ট্রেন ফটোগ্রাফার নিজেকে দাবি করছে যে ফটোগ্রাফি করছি, আমি বলবো যে তাদের এটা উচিত হচ্ছে না। এই ক্ষেত্রে প্রফেশনাল ফটোগ্রাফার যারা, তাদের কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছে। কারণ আমরা ধরি 10 জন প্রফেশনাল ফটোগ্রাফার আছে আমাদের দেশে, 100 জন বা 90 জন
নন ট্রেনিং ফটোগ্রাফার আছে বা তাদেরকে আমরা ফটোগ্রাফার হিসেবে ধরবো না, তারা শখে আর কি ফটোগ্রাফি করছে, ওই 90 জনের তো একটা বিশাল মেজরিটি। তো যখন ওদের অ্যামেচার ডিলিংগুলো ক্লায়েন্টদের বা পাবলিকদের সাথে হবে, তখন কি হবে, ওই প্রফেশনাল ফটোগ্রাফার আছে তাদেরকে ওইভাবে লেস ভ্যালুড কথাবার্তা বলবে ক্লায়েন্টরা, যে ঠিক আছে আপনি সাপোজ এখন একটা এক্সাম্পল দিই, যে একজন ক্লায়েন্ট আমার কাছে আসলো একদিন, তার একটা ওয়েডিং শ্যুটের জন্য, তো এসে সে বলছে যে আমাকে 3 দিনের জন্য শ্যুট করে দিতে হবে, তো প্যাকেজ কত পড়বে। তাকে এভারেজে আমি 1.5 লাখ টাকা বললাম, জাস্ট একটা অ্যামাউন্ট এক্সাম্পল, 1.5 লাখ টাকা বললাম। সে বললো যে না ভাই এত টাকা তো পসিবল না, অমুক ফটোগ্রাফার আছে ওনার কাছে দেখেন, হ্যাঁ উনি তো আমাকে এত টাকা বলে দিয়েছে। কত টাকা? 3 দিনে উনি আমার কাছ থেকে 15,000 টাকা নেবে। আমি তার কাছ থেকে 10 গুণ বেশি চাইছি। আচ্ছা, এইখানে তো অনেক বিষয় রয়ে গেছে, আমার ট্রেনিং রয়ে গেছে, আমার ইনভেস্টমেন্ট রয়ে গেছে, আমার ওয়ার্কশপ রয়ে গেছে, আমার ইন্টার্ন রয়ে গেছে, ইভেন আমার গিয়ার্স, ইকুইপমেন্টস, প্রত্যেকটা জিনিস আই হ্যাভ টু বট ইট। প্রত্যেকটা জিনিস কিনে এগুলোর উপর আমার এক্সারসাইজ করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, ওই জ্ঞানটা অর্জন করতে হয়েছে, ওই মেধা অর্জন করার জন্য ওই ইনস্টিটিউশনে যেতে হয়েছে, খরচ করতে হয়েছে, সব কিছু পরে গিয়ে আমি একজন ফটোগ্রাফার দাঁড় হয়েছি। আজকে যদি শুধু মার্কেট থেকে একটা 25,000 টাকা দিয়ে ক্যামেরা কিনে, আমি একটা প্রাইম লেন্স কিনে যদি ফ্ল্যাশ লাগিয়ে ফটোগ্রাফি করে আমি বলি ফটোগ্রাফার, তো এটা তো আসলে ঠিক হচ্ছে না বিষয়টা। ক্লায়েন্টরাও তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কারণ তারা জানে হচ্ছে একটা ডিএসএলআর ওয়ালা মানুষ সে হচ্ছে ফটোগ্রাফার, একটা ডিএসএলআর ওয়ালা মানুষ যে গলার ডিএসএলআর ক্যামেরা ঝুলে আসছে আমি বিয়ের অনুষ্ঠানে, সেই ফটোগ্রাফার। কিন্তু সে আসলে কি প্রফেশনাল ফটোগ্রাফার নাকি নন প্রফেশনাল ফটোগ্রাফার, সেটা তো অনেক বিষয় রয়ে গেছে। আর এগুলোর খুব ভালো রেজাল্ট পায় মানুষ যখন ছবিগুলো ডেলিভার হয়, রাইট, তখন গিয়ে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, আমি তো এরকম চেয়েছিলাম, আপনি তো এরকম দেন নাই, আমি ওরকম চেয়েছিলাম, ওরকম দেন নাই। আপনার যখন ওইরকম ফ্লেভার পাইতে হবে, আপনাকে তো ওইরকম ভালো টাকা দিয়ে একটা ভালো প্রফেশনাল ফটোগ্রাফারকে হায়ার করতে হবে। তবে আমি যারা নতুন ফটোগ্রাফি করছে বা যারা নন ট্রেন ফটোগ্রাফার আছেন, যারা অনলাইনে পেজ করে নিজেদের মার্কেটিং করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা কাইন্ডলি একটা শর্ট কোর্স হলো, বেসিক কোর্স হলো ফটোগ্রাফি করেন, ফটোগ্রাফির আসল সম্পর্কটা বিষয়টা বুঝেন। সো মনির, আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ফার্স্ট অফ অল যে আমি তোমাকে প্রথমেই থ্যাঙ্কস জানিয়েছি যে আমাদের এই নক্ষত্র পরিবারে আসার জন্য, আর মোস্ট ওয়েলকাম। আর সেটা হচ্ছে যে আমাদের নক্ষত্র এই পরিবারের জন্য ভিউয়ার্সদের কিছু বলো। সবাইকে বলবো যে আমার খুবই ভালো লেগেছে আজকে এই অনুষ্ঠানটাতে এসে, আমি এত এনজয় করেছি। সবাই সেটের এখানে আছেন, মেকওভার আর্টিস্ট আছে, তাদেরকে ধন্যবাদ। ডিওপি যারা আছেন, টেকনিক্যাল সাপোর্টে, লাইটে, স্পট বয়, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। সাথে সাথে রাকিব ভাইয়া, আমার খুব কাছের খুবই প্রিয় একটা ভাই, ঠিক আছে, খুবই পছন্দের একজন ভাই আছে, তাকে অনেক ধন্যবাদ জানাই। নক্ষত্র পরিবার সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং ধন্যবাদ জানাই। এবং তোমাকেও মনির ধন্যবাদ। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ফটোগ্রাফি সেকশন নিয়ে একজন নক্ষত্রের কথা, যে নক্ষত্র খুব কষ্ট করে নক্ষত্র হয়েছে। আগামী পর্বে ঠিক একইভাবে আমরা নতুন কোনো নক্ষত্রের খোঁজে ওয়েট করব। অতএব আপনারা চোখ রাখুন আমাদের নক্ষত্রের অনুষ্ঠানে। ধন্যবাদ।